আইইউটিতে পড়ব, সেটি হচ্ছে বাংলাদেশের একটি মাত্র আন্তর্জাতিক ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, আমি আখতারুজ্জামান সবুজ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে ডিপ্লোমার শিক্ষার্থীরা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন করতে পারবে আইইউটিতে। তো আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনবো কিভাবে ওখানে চান্স পেলেন, কিভাবে ওখানে কেমন পড়াশোনা করেছেন, সে সকল বিষয়ে আমরা আজকে তার কাছ থেকে আলোচনা শুনবো। আমরা চলে যাচ্ছি মঞ্জুরুল হক, বাংলাদেশ সমরস্ত কারখানা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আসসালামু আলাইকুম। প্যাটক্যাম অ্যান্ড সিএনসি ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান আখতারুজ্জামান সবুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল হক, বাংলাদেশ সমরস্ত কারখানা, গাজীপুর সেনানিবাস। আমি আমার একাডেমিক কোয়ালিফিকেশন সম্পর্কে বলতে চাই। আমি এসএসসি সম্পূর্ণ করেছি বিজ্ঞান বিভাগ থেকে, সিন্দুরমতি উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট থেকে। এরপর আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেছি 2017 সালে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। এরপর আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে ফুলবেরি স্কলারশিপ পাই 2019 সালে, এবং সেখানে বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন, স্পেশালাইজেশন ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেখানে আমি অধ্যয়ন করার সুযোগ পাই। এবং উক্ত সময়ের মধ্যেই আল্লাহর অশেষ কৃপায় আমি বাংলাদেশ সমরস্ত কারখানায় উপসহকারী প্রকৌশলী পদে চাকরিতে সুপারিশপ্রাপ্ত হই। এরপর আমি 2019 সালের 19শে নভেম্বর চাকরিতে যোগদান করি। আমি একটা চাকরি নয়, আমি বেশ কয়েকটা চাকরিতে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। আমি 2019 সালে কম্পিউটার ল্যাব ইনস্ট্রাক্টর হিসেবে 16তম গ্রেডে একটি চাকরিতে উত্তীর্ণ হই, কিন্তু আমি সেটাতে ভাইবা দেইনি, যেহেতু আমি সে চাকরিটি করব না। এরপর আমি 17তম শিক্ষক নিবন্ধনে প্রিলি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই, কিন্তু সেখানেও আমি ভাইবা দেইনি, কারণ আমি একটা ভালো চাকরি করতেছি 10ম গ্রেডে, সুতরাং আমি ওই চাকরিটিও করিনি। এরপর 2025 সালে যে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আমি নিয়োগপ্রাপ্ত হই, সুপারিশপ্রাপ্ত হই। আমি রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জয়েনও করেছিলাম, বাট আমি বর্তমান যে চাকরিটিতে আছি এটা আমার কাছে বেটার মনে হওয়ার কারণে আমি এই চাকরিতে কন্টিনিউ করতেছি। সায়েন্সে পড়াশোনা করার পর কেন মনে হলো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়া আপনার জন্য ভালো হতে পারে? ধন্যবাদ ভাইয়াকে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি মানুষ কি করবে জীবনে, তার একটা গোল থাকে, যে একটা নির্দিষ্ট এইম থাকে, যে মানুষের এইম ইন লাইফ। আমরা ছোটবেলায় যখন রচনা লিখি যে তোমার এইম ইন লাইফ সম্পর্কে লেখো, তো আমার এইম ইন লাইফ ছিল যে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হব ছোটবেলা থেকেই। আমি হয়তো বা বুঝতাম না যে আসলে ইঞ্জিনিয়ার কি জিনিস, বাট আমার একটা স্বপ্ন ছিল যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। এবং আর একটা মূল কারণ ছিল, আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীরা ম্যাক্সিমাম যারা থাকে তারা হয় মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে অথবা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে। সো তাদের একটা ধারণা থাকে যে আমরা একটা পড়াশোনা করার পর যেন আমরা স্বনির্ভর হতে পারি, একটা কর্ম পেতে পারি, এজন্যই মূলত ডিপ্লোমা অর্থাৎ কারিগরি শিক্ষায় আসে। আমি মূলত এই সুবাদেই যে আমি 4 বছর একটা পড়াশোনা করার পর একটা ভালো চাকরি করতে পারবো, এই জন্যই মূলত আমার ডিপ্লোমাতে আসা। আমার একজন প্রধান শিক্ষক ছিল স্কুলের, যিনি এখন রিটায়ারমেন্টে আছেন, অমল স্যার নামে একজন স্যার আছেন, ওনার সুবাদেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আসা। আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার সময় কে আপনাকে বলেছিল যে একটি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ইউনিভার্সিটি আইইউটি, সেখানে আপনি চান্স পেতে পারেন? আপনি এই ব্যাপারটা কিভাবে জানলেন যে ডিপ্লোমা পড়াশোনা অবস্থায় একটা ছেলে জেনে সেই লক্ষ্য নিয়ে আগিয়ে সে সেখানে চান্স পায়, সেখানে পড়ার লক্ষ্যে সে কিন্তু পড়াশোনা ভালো করেছেন? আমরা চলে যাচ্ছি তার কাছে সেই ব্যাপারটা নিয়ে। ধন্যবাদ ভাইকে। শুরুতেই আমি আইওটি সম্পর্কে একটু বলতে চাই, তাহলে সকলের বোঝার সুবিধা হবে। ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আইওটিতে একটি ডিগ্রি রয়েছে, সেটিকে বলা হয় বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন। উক্ত বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন এটি 3 বছরের একটি কোর্স, এবং এটি ডিপ্লোমা 3টি ডিপার্টমেন্ট থেকে সেখানে ভর্তি হওয়া যায়। একটি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যারা পড়াশোনা করেছে তারা সিএসসিতে পড়তে পারে। মেকানিক্যাল এমপিই, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং পাওয়ার ডিপার্টমেন্টে যারা রয়েছে তারা উক্ত ডিপার্টমেন্টে পড়তে পারে, এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স থেকে যারা রয়েছে তারা পড়তে পারে ত্রিপলি ডিপার্টমেন্টে। তো বাংলাদেশ থেকে আইইউটিতে শুধু ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাত্র 10 জনকে স্কলারশিপ প্রদান করা হয়। কম্পিউটারকে দেয় 3 জন, মেকানিক্যালকে 3 জন, এবং ত্রিপলিতে 4 জন। এই সংখ্যাটা একটু কম বেশি হতে পারে, বাট মোট সংখ্যা 10 জন, এটা মোটামুটি ফিক্সড থাকে। তো এখানে মূলত সিলেকশন করা হয়
এসএসসি এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে যে সিজিপিএ রয়েছে এই দুটার প্রেক্ষিতে। তো এটা আমি যখন 4th সেমিস্টারে পড়ি তখন আমার রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু সিনিয়র ভাই রয়েছিল, যেমন ত্রিপলির ছিল মাসুদ ভাই, উনি এখন বিআরইবিতে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। তো ওই ভাইয়ের মাধ্যমে আমি মূলত জানতে পারি যে আইইউটিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের পড়ার একটা সুব্যবস্থা রয়েছে। যেহেতু আমার পারিবারিক সচ্ছলতা ভালো ছিল না, সো আমি ডুয়েটে পড়াশোনা একটা আমার তখন থেকেই আমার ওরকম ধারণা ছিল না, কারণ ডুয়েটে আসলে আমাকে কোচিং করতে হবে, আমাকে এই 4 বছর আমি কিভাবে পড়বো, হয় আমাকে টিউশনি করতে হবে অথবা কোনো কিছুর সাথে সংযুক্ত থাকতে হবে। কিন্তু আইইউটিতে ফুল ফ্রি স্কলারশিপ থাকার কারণে সেখানে থাকা খাওয়া থেকে শুরু করে পকেট অ্যালাউন্স প্রত্যেক মাসে প্রায় $45 মতো আমি পকেট অ্যালাউন্স পেয়েছিলাম, যেটা দিয়ে আমার মাশাআল্লাহ, সুন্দরভাবে আমার জীবনযাপন চলে গিয়েছিল। এবং সেখানে উন্নত মানের খাবার প্রোভাইড করা হয় এবং ভালো হলে থাকার ব্যবস্থা রয়েছে এবং বিছানা চাদর থেকে শুরু করে বালিশ থেকে শুরু করে সব কিছু এটা সরাসরি ওআইসি থেকে প্রদত্ত করা হয়। তো আমি যখন এসব কিছু জানতে পারলাম, 4th সেমিস্টার থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে না, আমি কিছু করতে না পারলেও আমাকে আইইউটিতে পড়তে হবে। আমার সম্মানিত শিক্ষকগণ তারাও আমাকে উৎসাহিত করতেন। আমার 2জন শিক্ষক ছিলেন, আমি তাদের নাম বলবো। একজন ছিলেন রুহুল আমিন স্যার, উনি এখন ইনস্ট্রাক্টর হিসেবে আছেন, সংযুক্তি কারিগরি শিক্ষা বোর্ডে আছেন। আরেকজন রয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক সোহেল রানা স্যার, যিনি জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আছেন এখনও রংপুর পলিটেকনিকেই। তারা আমাকে আমার পড়াশোনার বিষয়ে সার্বিক সব কিছুতে সহযোগিতা করতো। তো সেই তখন থেকেই আমি খুব ভালো করে পড়াশোনা করতাম এবং আমি আমার সিজিপিএটাকে আল্লাহর রহমতে খুব ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম এবং আমার সিজিপিএ ছিল 3.93। তো আমি আইইউটিতে সেই সুবাদেই চান্স পেয়েছিলাম। ধন্যবাদ। মাশাআল্লাহ, আমি এখানে একটি কথা যুক্ত করতে চাই। আমার গায়ের লোম পর্যন্ত একদম শিহরিত হয়ে গেছে কথাগুলো শুনে, যে বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষে এরকম একটা আন্তর্জাতিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়, সেখানে থাকা খাওয়া সকল সুযোগ সুবিধা পাওয়া যায়, এই সকল কথা কিন্তু আমরা কখনো শুনি না। আমি আপনার কাছ থেকেই শুনলাম কিছুদিন আগে। কিন্তু যখন আমরা পড়াশোনা করেছি ডিপ্লোমাতে, তখন যদি শুনতাম তাহলে আমরা সেভাবে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার দিকে মনোযোগ দিতাম। এবং কি আমার অনেক বন্ধুরা আছে যে তারা সিজিপিএ অনেক ভালো করেছে, তাদের এসএসসিতে গোল্ডেন A+, তারপর অন্যান্য সাবজেক্টে ভালো, ডিপ্লোমাতে ভালো। এই তথ্যটা কিন্তু অনেকেই জানে না, যে তারা যে অ্যাপ্লাই করবে সেরকম মানে না জানার কারণে অনেকে অ্যাপ্লাই করতে পারে না। তো এখন অনেকে আছে যে তাদের স্বপ্ন দেখে ডুয়েটের জন্য, তো ডুয়েট ইউনিভার্সিটিতে না হলে তো তারা সেখানে যেতে পারে, তাই না? তো আশা করি আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। দেখা যাবে যে আপনার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনার ভাই বা আপনার ছোট ভাই, আপনার বন্ধু, আপনার ছেলে বা অন্য কেউ উপকৃত হবে ইনশাল্লাহ। তো আমরা চলে যাচ্ছি যে ভাইয়া তো যেহেতু আইইউটিতে পড়াশোনা করার সুযোগ পেয়েছে, কিন্তু ডুয়েটের জন্য কি উনি চেষ্টা করেছেন কিনা সেই ব্যাপারটা একটু জানতে চাই। আমি ডুয়েটের জন্য ওরকমভাবে ফুলফিলভাবে প্রিপারেশন নিতে পারিনি। আমি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যখন যে 3 মাস ছিল, ওই 3 মাস আমি ডুয়েট এডমিশনের জন্য পড়াশোনা করেছিলাম। বাট পারিবারিক অসচ্ছলতার কারণে আমি যখন আমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা শেষ হয় তখন আমি গাজীপুর থেকে চলে গিয়েছিলাম। এবং আমি তো ওই শুরু থেকেই বলবো যে আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমার এইম ছিল যে আমি আইইউটিতে পড়বো। আমি যখন গাজীপুর থেকে চলে যাওয়ার পর আমি আমার বাবাকে বোঝাইছিলাম যে আমার জন্য শুধু দোয়া করেন, যে আমার ইনশাল্লাহ আইইউটিতে চান্স হবে। কারণ আমাদের সময় যে রেজাল্ট শিট ছিল কারিগরি শিক্ষা বোর্ডের 2017 সালের, সেই রেজাল্ট শিট থেকে আমি পরিসংখ্যান দেখে আমার একটা বিশ্বাস ছিল যে আমার চান্স হবে। কারণ সিজিপিএ আমার টপ 10-এর মধ্যেই আমার ছিল আল্লাহর রহমতে। সো সেই সুবাদেই আমার চাকরি হয়েছিল। তো আমার সবার জন্য পরামর্শ থাকবে যে বর্তমান যারা অধ্যয়নরত আছে তারা সবাই যেন ভালো করে তাদের পড়াশোনাটা করে। যাদের স্বপ্ন আছে যারা ডুয়েটে পড়বে তারা তো ভালো করে পড়বেই। তো আল্লাহ যদি চায় তাদের কঠোর পরিশ্রমের ফলে তাদের ডুয়েটে চান্স হলো। কিন্তু যাদের চান্স হলো না তারা চাইলে, যাদের সিজিপিএ ভালো, তারা চাইলে আইইউটিতে চেষ্টা করে দেখতে পারে। যে আইইউটিতে যদি হয়ে যায় তাহলে আল্লাহর রহমতে তারাও একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ে তাদের গ্রাজুয়েশনটা সম্পন্ন করতে পারবে। আচ্ছা, আমরা অনেক বন্ধুদের দেখেছি এবং ছোট ভাই বড় ভাই তাদেরকে দেখেছি গাজীপুরে এসে অনেক পড়াশোনা করতেছে। তাদের আসলেও দেখা যাচ্ছে যে কোন কোন ঘাটতির কারণে তাদের চাকরিগুলো হতে চাচ্ছে না। যেমন
অনেক প্রিপারেশন নিচ্ছে, আসলে আপনি যদি তাদের জন্য একটা সহজ বা ছোট্ট একটা গাইডলাইন বলতেন, যে গাইডলাইনের কারণে আপনি যেহেতু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করেছেন, তো এই জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে আপনি যদি বলতেন যে তারা কোন কোন রুলসগুলো ফলো করলে পরে তাদের সহজে একটা গভর্নমেন্ট জব পাওয়ার সুবিধা আসে, এবং যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে যেটা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টের, সে সকল ব্যাপারটাও আপনি এখানে ইনক্লুড করবেন। আরেকটা আপনাদের কাছে আবদার, সেটা হলো যদি কেউ যদি স্কিল হয়, মানে কোনো কোনো বিষয়ের উপরে অভিজ্ঞতা অর্জন করে, তাদের জন্য সরকারি জব পাওয়ার কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি চেষ্টা করব আমার মতো করে উত্তর দেওয়ার জন্য। তো শুরুতেই আমি বলি যে ডিপ্লোমা শিক্ষার্থীদের বা যে কোনো স্টুডেন্টই হোক না কেন, তার প্রয়োজন স্টুডেন্ট লাইফ থেকে তার গোলটাকে সিলেক্ট করা। আমি যেমন আমার গোলটাকে সিলেক্ট করেছিলাম, তেমনি প্রত্যেক স্টুডেন্টের প্রয়োজন তাদের নির্দিষ্ট যে এইম আছে সেই এইমটাকে সিলেক্ট করা স্টুডেন্ট লাইফ থেকেই। কারণ নির্দিষ্ট দিক যদি না থাকে, সে কখনোই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না বা খুবই কষ্ট হবে তাকে। তো সেজন্য একজন ছাত্রকে যখন সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশ করলো, যে একটা স্বপ্ন নিয়ে সে হয়তো বা একটা চাকরি করবে অথবা সে ডুয়েট এডমিশনে যাবে, তো এই যে দিকটা, এটা তার স্টুডেন্ট লাইফ থেকে সিলেক্ট করা প্রয়োজন। এখন আমি ডিপ্লোমা শিক্ষার্থীদের কয়েকটা বেসিক, সেটা কমন, যেটা অনেকের ক্ষেত্রেই হয়তো মিলে যাবে, যে কয়েকটা গোল আছে। যেমন একটা গোল হলো ডুয়েট এডমিশন, আর একটা গোল হলো একটা সরকারি চাকরি, আর একটা অনেকের গোল থাকে যে বেসরকারি চাকরি। এই দুই তিনটা গোল আছে, মেইন গোল। তো একজন স্টুডেন্টের যদি গোল থাকে যে না, সে ডুয়েট এডমিশনে আসবে, সে ডুয়েটে পড়াশোনা করবে, তাহলে সে স্টুডেন্ট লাইফ থেকে, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া অবস্থায়, তার একাডেমিক পড়াশোনার পাশাপাশি ডুয়েটের যে এডমিশন গাইড থাকে সেটা সে পড়তে পারে। অনেকেই এখন পড়তেছে, তারাই কিন্তু খুব সহজেই শর্টে চান্স পাচ্ছে বা ভালো কিছু করতেছে। তো তার এইম ছিল সে সহজেই করতে পারছে। এবং যাদের উদ্দেশ্য, আমি দ্বিতীয় গোলটাতে আসি, যাদের উদ্দেশ্য হলো যে সরকারি চাকরি করবে, হ্যাঁ, অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট আছে, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইদানিং কম্পিউটারও অনেক ভালো কিছু করতেছে। তো এই যে যাদের উদ্দেশ্য যে না, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর একটা সরকারি চাকরি করব, তারা তাদের সময়টাকে, ডিপ্লোমার সময়টাকে যথাযথ যেন ব্যবহার করে, আমার এই পরামর্শটা থাকবে। যেমনটা আমি বলতে চাই, তারা সুন্দর করে তাদের একাডেমিক পড়াশোনাগুলো করবে। কারণ ডিপ্লোমার একাডেমিক পড়াশোনা করতে খুব বেশি সময় লাগে না, এবং আমার মনে হয় যেটা, আমিও যেহেতু একটা স্টুডেন্ট ছিলাম, খুব বেশি কঠিন না এবং খুব বেশি সময় লাগে না। তো একাডেমিক পড়াশোনার পাশাপাশি যাদের চাকরি, সরকারি চাকরিতে প্রিপারেশন নেবে, যে ডিপ্লোমা শেষ করে, তারা ওই সময়ে নন টেক এবং ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো যদি একটু ভালো করে পড়ে আসে, তাহলে চাকরি যখন ডিপ্লোমা শেষ করবে তখন তাদের জিনিসটা অনেকটা সহজ হয়ে যাবে। কেননা একটা জিনিস মনে রাখতে হবে, যে তারা যখন ডিপ্লোমা শেষ করতে করতে যে সময়টাতে আসবে, তার আগে বাজারে অনেক সিনিয়র স্টুডেন্ট রয়েছে যারা বিগত কয়েক বছর থেকে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। সো এই কঠোর পরিশ্রমটা তারা যদি স্টুডেন্ট লাইফ থেকে করে আসে, তাদের পথটা আমার মনে হয় অনেকটা সহজ হয়ে আসবে। এবং সিলেবাস বুঝে বুঝে পড়া, যারা চাকরির প্রিপারেশনে অনেকে আছে, হয়তো এই ভিডিওটা এমন কেউ দেখবে যারা হয়তো বা চাকরির প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রেও আমার পরামর্শ থাকবে, যেভাবে আমি পড়াশোনা করেছিলাম, যে সিলেবাস ধরে ধরে পড়াশোনা। আমি যে কোনো কোশ্চিন আসুক না কেন, ঘুরায় পেঁচে আসলে আমি উত্তর দিতে পারবো। কিন্তু যদি আমি শুধু সালের কোশ্চিনগুলো সলভ করি এবং নির্দিষ্ট কয়েকটা বারবার আসতেছে ওইটাই পড়ি, তাহলে যদি নতুন কোনো কিছু আসে সেটা কিন্তু পারাটা মুশকিল, বরঞ্চ সেটা সমস্যা হয়ে দাঁড়ায়, নেগেটিভ মার্কিং থাকে অনেক পরীক্ষায়। তো যারা সরকারি চাকরির প্রিপারেশন নেবে, তাদের ক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে যে তারা যেন স্টুডেন্ট লাইফ থেকেই এই চাকরির পড়াশোনাগুলো আগে থেকে যেন একটু দেখে আসে, তাহলে তাদের পরবর্তী পথটা সহজ হয়ে যাবে। এবং 3 নাম্বার যে গোলটা বা পলিটেকনিক শিক্ষার্থীর যেটা থাকে, সেটা হলো একটা ভালো বেসরকারি চাকরি। কারণ সবাই যে সরকারি চাকরি করবে এমনটাও না, সবাই যে ডুয়েট এডমিশনে যাবে এমনটাও না। অনেকের আছে যাদের বেসরকারি চাকরি করার ইচ্ছা, বা যারা বেসরকারি চাকরিতে এনরোল করবে, তাদের জন্য প্রয়োজন স্কিল। স্কিল না হলে ভাইয়া কোনো চাকরিতে, বেসরকারি চাকরিতে এনরোল করা খুবই কঠিন। কারণ কোনো একটা প্রতিষ্ঠান একজন ব্যক্তিকে নিয়োগ করে তার কাজ করার জন্য, কিন্তু সেই কাজটাই যদি আমরা সঠিকভাবে করতে না পারি, তাহলে সেটা পুরোটাই বৃথা। তাই আমার পরামর্শ থাকবে, সেটা যে ডিপার্টমেন্টেই হোক, যদি সিভিল ডিপার্টমেন্ট হয় তাহলে সিভিল ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট যে সাবজেক্টগুলো রয়েছে, যে প্র্যাকটিক্যাল কাজ রয়েছে, সেটা সঠিকভাবে জানা। যদি মেকানিক্যাল ডিপার্টমেন্ট হয় তাহলে সিএনসি মেশিন এবং ক্যাড ক্যাম, অনেক ধরনের ড্রয়িং আছে, ডিজাইন আছে, সেগুলো সঠিকভাবে জানা।
এবং সেগুলোকে কোনো একটা ভালো প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষতা অর্জন করা এবং সার্টিফিকেট অর্জন করা, যেন বেসরকারি চাকরিতে গিয়ে খুব ভালো একটা ভ্যালু অ্যাডেড হয়। যেমন ধরেন যারা হচ্ছে কম্পিউটারে পড়াশোনা করছে, ওয়েব ডিজাইন সম্পর্কে সে যদি ভালো ধারণা রাখে, অনেক সরকারি প্রতিষ্ঠান ওয়েবসাইট নিয়ন্ত্রণের জন্য ওনারা কিন্তু ওয়েব ডিজাইনার হিসাবে একজন লোক নিয়োগ করে, যে কিনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে কম্পিউটার থেকে, এবং মেকানিক্যালের জন্য মেকানিক্যাল ডিজাইনার হিসাবে অনেক জায়গায় সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দেয়। এবং সিএনসির উপরে অনেক সময় সরকারি প্রতিষ্ঠানে সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দিয়ে থাকে। তো এইরকম যদি অনেক স্কিল অর্জন তোমরা করে থাকো, যে কোনো একটা স্কিল, সেই স্কিলটা তোমাকে কিন্তু কোনোদিন না কোনোদিন তোমাকে একটা সুন্দর একটি পথ দেখিয়ে দেবে। যেমন আমি কয়েকদিন যাবৎ কিছু জায়গায়, অনেক অনেক বড় বড় জায়গায় আমার ট্রেনিং করানোর সুযোগ হয়েছে, যেখানে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। কারণ আমার শুধুমাত্র একটি স্কিল ছিল, যেটি হচ্ছে ক্যাড কমান্ড সিএনসির উপর। তো এই জন্যই আমি আপনাদেরকে ভাইয়ের কথা অনুসারে বলতে চাই, কেউ যদি একটা স্কিল অর্জন করে, তার কিন্তু ভবিষ্যতে কোনো রকম অসুবিধা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যেমন আমি ভাইকে একটা বিষয় বলতে চাই, আমাদের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে সেখানে চাইনিজরা আসে অনেক সময় কাজের জন্য। তো চাইনিজ ভাষার জন্য দোভাষী প্রয়োজন হয়। সেখানে কিন্তু দেখা যায় যে আমাদের দেশে অনেকেই চাইনিজ ভাষা জানে, আবার অনেকে জানে না। তো আমি ইন্টারেস্টিং হলাম যে আসলে কারা চাইনিজ ভাষা জানে। এখন যে দেখি যে বড় বড় চুল, জুব্বা পরা, পাঞ্জাবি পরা, আমি কই আপনি কিভাবে চাইনিজ ভাষা শিখলেন? বলতেছে ভাই আমি তাবলিগ জামাতের খাতিরে এই চাইনিজ ভাষা শিখেছিলাম, তো এখন সেটি এসে আমার জন্য খুবই উপকার হচ্ছে। কিভাবে ভাই? হচ্ছে একদিন চাইনিজ দোভাষী করে দিলে তাকে 10,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা তাকে দেওয়া হয়, এবং সমস্ত খাওয়া দাওয়া থেকে থাকা সমস্ত দেয়া মানে খরচ বহন করে ওই প্রতিষ্ঠান। তো একজন তাবলিগ জামাতের একটা ভাই, যে কিনা চাইনিজ ভাষা শিখেছে, আজকে সে হুট করে আসে একটা জায়গাতে সে দোভাষী হিসেবে কাজ করতেছে। তো কেউ যদি ভাই ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারে, সেও কিন্তু কোনো না কোনো জায়গায় যে একটি জায়গায় ক্লাসও নিতে পারবে। সে যে কোনো জায়গায় ইংরেজিতে কথা বলতে পারলে তার অনেক পরিমাণ ডিমান্ড। কেউ ওয়েবসাইটের কাজ জানলে তার জন্য কিন্তু চাকরি পাওয়া থেকে শুরু করে যে কোনো একটা আউটস ইনকামও করতে পারে। আমি মনে হয় কথাগুলা আপনার কাছ থেকে কথাগুলা নিয়ে আমি আরো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো ভাই আপনি যে 3-4টা চাকরি পেলেন, আল্লাহর কাছে অশেষ রহমত আমি মনে করি। তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আমি মনে করি যে আপনাদেরও হতাশ হওয়ার কিছু নাই। ভাই যে এরকম পরামর্শ দিল যে কোনো একটা লক্ষ্য আপনাকে স্থির করতে হবে, যে আমি এই লক্ষ্যে যেতে চাই, এইরকম ভাবে চেষ্টা করতে হবে। এবং পবিত্র কোরআনে এরকম একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে আল্লাহ, মানুষ যা চায় তাই কি পায়? সেখানে বলছে আল্লাহ তাআলা, যা সে চেষ্টা করে, যারা চেষ্টা করে। দেখেন ভাই যখন স্বপ্ন দেখেছে যে আইইউটিতে পড়াশোনা করবে, যে ডিপ্লোমা থেকেই, তো আল্লাহ তাআলা তার স্বপ্ন কিন্তু পূরণ করে দিছে। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে, কারোর না কারোর আসবেই। তো আপনাদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করে দেন বেশি বেশি করে, আর আমাদের মঞ্জুরুল ভাইয়ের প্রতি দোয়া করেন, ভাই যেন আরো বড় হতে পারে, ভালো মানুষ হিসেবে সারা জীবন যাতে মানুষকে উপকার করতে পারে। আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেটি হচ্ছে আমরা যাতে বাংলাদেশের এবং সারা দেশে সারা পৃথিবীর মানুষকে যাতে কোনো না কোনোভাবে উপকার করতে পারি। যেটি দুটি ভালো কথার মাধ্যমে হতে পারে, কোনো একটি কাজ শেখানোর মাধ্যমে হতে পারে, কোনো একটি মানুষের একটু হাত দিয়ে কাজ করে দিয়ে হলেও যাতে আমরা উপকারে আসতে পারি। ক্যাড কমান্ড সিএনসি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে মঞ্জুরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।